ভেবেছিলাম আজ রাতের মধ্যে নিজেদের রাজ্যে ফিরে যাব, কিন্তু তা তো হবে বলে মনে হচ্ছে না। এখন কি করি? কি আর করবে, আজ রাতটা এখানেই থাকার কোথাও ব্যবস্থা করি। এখানে সঙ্গে এত মালপত্র আছে, ঘোড়াগুলো আছে, তাছাড়া সঙ্গে হাটে যা বিকিকিনি হয়েছে তার টাকা পয়সাও আছে, সেসব নিয়ে এই জঙ্গলের মধ্যে থাকা কি ঠিক হবে? তাহলে এক কাজ করি, চলো সামনে একটু এগিয়ে যাই। আমার মনে হচ্ছে আমরা কৈলাসপুরে পৌঁছে গেছি। ওই রাজ্যের মানুষজন খুব ভালো, আর রাজ্যটিও বড় সুরক্ষিত। ওদের লোকজনের সঙ্গে কথা বলে দেখি যদি আজকের রাতটা থাকা যায়। এটা তুমি ঠিকই বলেছ, কৈলাসপুর রাজ্য যে বড় ভালো তা আমিও শুনেছি। আর বিশেষ করে ওই রাজ্যে ভোলা নামের নাকি একটা ছেলে আছে যে স্বয়ং ভোলানাথের আশীর্বাদ পুষ্ট। সে একা এই গোটা রাজ্যকে সুরক্ষিত রাখে। সে থাকলে আমাদের আর মালপত্র নিয়েও চিন্তা করতে হবে না। তাহলে চলো যাওয়া যাক। ও দাদা, দাদা, ও দাদা, বলছি কৈলাসপুর রাজ্যটা কত দূরে একটু বলতে পারবে? এটাই তো কৈলাসপুর। কোথায় যাবে তোমরা? বললাম না এটাই কৈলাসপুর। তা ভাই, তুমি কি এই রাজ্যে থাকো? হ্যাঁ, শুধু আমি কেন, আমার 14 গোষ্ঠী এই রাজ্যেই বাস করেছে, আগামী 14 গোষ্ঠীও করবে। তা তোমরা কোথায় যাবে, কার কাছে যাবে সেটা তো বলবে। আমরা অন্য রাজ্য থেকে আসছি গো। পাশের রাজ্যে হাট বসেছিল, সেখানে আমাদের রাজ্যের বানানো শাড়ি, জামা কাপড় এই সমস্ত বিক্রি করতে গিয়েছিলাম। এখন নিজেদের রাজ্যে ফিরতে ফিরতে রাত হয়ে গেল। শুনেছি তোমাদের রাজ্য খুব নিরাপদ, তাই ভাবলাম যদি আজকের রাতটা এখানে একটু থাকা যায়। ও এই ব্যাপার, বেশ তো, চলো আমার সঙ্গে। তোমাদের থাকার অনুমতি আমি একা দিতে পারবো না ঠিকই, কারণ এখানে সবার মতেই মত, তাই সবার সঙ্গে আমি কথা বলিয়ে দিতে পারি তোমার। আর আমার বিশ্বাস তোমাদের এখানে থাকায় গ্রামের কেউ আপত্তি করবে না। তা হ্যাঁ গো, শুনেছি তোমাদের রাজ্যে সেই ভোলা নামের বিস্ময় বালক থাকে, যার উপর স্বয়ং ভোলানাথের হাত আছে। সেই নাকি তোমাদের রাজ্য রক্ষা করে, এ কথা সত্যি? ভোলা আমাদের বড় ভালো ছেলে, মানুষের বিপদ দেখলে ও ঠিক ঝাঁপিয়ে পড়ে। আর ওর সঙ্গী হলো আমার মেয়ে বকুল, নন্দী, শিবু, এরা সবাই। ও আজ তোমাদের রাজ্যে আছে তো? না মানে আমাদের সঙ্গে হাটে বিকিকিনির অনেক টাকা পয়সা আছে তো, তাই ও থাকলে আমরা বড় নিশ্চিন্ত হতাম আর কি। হ্যাঁ হ্যাঁ, ও গ্রাম ছেড়ে কোথায় যাবে, ও তো বাচ্চা ছেলে। ওর শক্তি থাকলেও ভোলা আমার কাছে নিজের সন্তানের মতোই। আমরা ওদের কাউকেই আলাদা মনে করি না গো। তাহলে চলো না গো, নিয়ে চলো আমাদেরকে তোমাদের গ্রামে। সব পুজো শেষ মানেই এবারে শীত পড়া শুরু হলো। গাছের পাতাগুলো এবারে শুকোতে শুরু করেছে। এ তো প্রকৃতির নিয়ম সহদেব, কি আর করবে। প্রকৃতি চলবে তার নিয়মে, তার নিয়মে বাধা দিতে গেলেই হবে যত সমস্যা। কিন্তু পণ্ডিত মশাই, শীত তো এখনো অনুভব করাই যাচ্ছে না। কি বলছিস ভোলা? রাতের দিকে আমাকে তো এখন থেকেই চাদর গায়ে দিতে হচ্ছে। শীতে তুমি শীতকাতুরে, সেই জন্য শিবু দাদা। তবে যাই বলি, শীতকাল আমার বড় ভালো লাগে। কত খাবার, ফুলকপির বড়া, কমলা লেবু থেকে শুরু করে আরো কত কি। আচ্ছা, এই জন্য তোমার শীতকাল পছন্দ, তাই তো? তা নয় তো কি, যত খুশি খাও। চারিদিক ঠান্ডা, তাই শরীর খারাপ হওয়ারও ভয় নেই। আমার বাবা মা তো আমাকে সারা বছর খেতে বারণ করে, কিন্তু শীতকাল এলেই বলে যত খুশি খা, সব হজম হয়ে যাবে। কিন্তু তুমি কি জানো, বেশি ফুলকপি খেলে পেট গরম হয়ে ফুলে ফেপে ওঠে। আর পেট গরম কমানোর জন্য কিন্তু রোজ স্নান করতে হয়। আর নন্দী তো মনে হয় শীতকালে রোজ স্নান করে না, কি তাই তো নন্দী? পণ্ডিত মশাই, সহদেব, এনাদের সঙ্গে জঙ্গলের পথে দেখা হলো আমার। বলছেন যে বাইরের রাজ্যের লোক এখানে এসেছিলেন হাটে জামা কাপড় বেচতে, নিজেদের রাজ্যে ফিরছিলেন, পথে রাত হয়ে যাওয়ায় রাতটুকু আমাদের গ্রামেই কাটাতে চান। হ্যাঁ দাদা, যদি দয়া করে আজকে রাতটুকু আমাদের এখানে একটু থাকতে দেন তাহলে খুব ভালো হয়। রাতে বাইরের লোক কি করবেন পণ্ডিত মশাই? শোন, এনারা বিপদে পড়ে আমাদের কাছে আশ্রয় চেয়েছেন। আমাদের রাজা মশাই হলে এনাদের অতিথি আপ্যায়ন করতেন। তিনি যখন এখন নেই, তখন তার পরিবর্তে আমরাই এনাদের আপ্যায়ন করব। আশ্রয় যখন চেয়েছেন তখন তার ফিরিয়ে দিতে পারি না।
তাছাড়া আমাদের অনেক দামি মালপত্র আছে, সাথে বেশ কিছু টাকা পয়সা যা হাটে কেনা বেচা করে পেয়েছি। সব মিলিয়ে একটা নিরাপদ স্থান খুঁজছিলাম, আর কৈলাসপুরের থেকে নিরাপদ স্থান তো এই তল্লাটে নেই। ঠিক বলেছেন, আমাদের রাজ্য সব থেকে নিরাপদ। এখানে না আছে কোনো বিপদের ভয়, না আছে কোনো কিছু চুরি বা ডাকাতি হওয়ার আশঙ্কা। হ্যাঁ হ্যাঁ, আমাদের ভোলা থাকতে কারুর আর চিন্তা করারই বা কি আছে। তোমরা ওই ভোলার বন্ধু বুঝি? বন্ধু কেন হতে যাবে পরদেশি কাকা? ও নিজেই তো ভোলা, আমাদের ভোলা দাদা। তুমি ভোলা? তোমার গুণগান তো আমরা আমাদের রাজ্যেও শুনেছি। তুমি শুনেছি খুব বাহাদুর আর খুব বুদ্ধিমান। তেমন কিছু নয় কাকা, সবই আমার ভোলানাথের কৃপা। তাহলে আজকে রাতটা আমরা এখানে থাকতে পারি তো? সে না হয় থাকবেন, কিন্তু খাবেন কি? দাঁড়ান দাঁড়ান, দেখি গ্রামে কার বাড়িতে কি আছে। না না পণ্ডিত মশাই, তার দরকার হবে না। আমাদের সঙ্গে শুকনো চিড়ে গুড় আছে, ওই দিয়েই আমাদের হয়ে যাবে। না না, তা বললে তো চলবে না। আপনারা আমাদের গ্রামের অতিথি, আমরা যে যার বাড়িতে ভালো মন্দ খাবো, আর আপনারা শুকনো চিড়ে গুড় খাবেন, তা কি হয়? ঠিকই তো, তা করলে আমাদেরই তো খারাপ লাগবে। আমি বরং শঙ্করীকে বলছি ওনাদের জন্য রুটি করতে। হ্যাঁ, আমিও গিয়ে গীতাকে বলছি যে তোমার ওখানে গিয়ে শঙ্করী বৌদিকে সাহায্য করতে। দরকার হলে ওরা দুজনে কিছু একটা সবজিও না হয় বানিয়ে দেবে। সেই ভালো, তার সঙ্গে আমাদের গ্রামের গরুর দুধ, ক্ষীর এইসব তো আছেই। ও আপনাদের কোনো অসুবিধা হবে না। সত্যি আজ আমরা অভিভূত হলাম। কৈলাসপুরের কথা আমরা এতদিন শুনেইছিলাম যে এই রাজ্য সব রাজ্যের সেরা। আজ আপনাদের আতিথেয়তা দেখে তার প্রমাণও পেলাম। সত্যি আপনারা ধন্য। সবই আমার ভোলানাথের কৃপা কাকা। গেল গেল, পালিয়ে গেল। দাঁড়া দাঁড়া বলছি। কি হলো রে কৃষ্ণ? আর বলো না নন্দ দাদা, আমাদের 3টে ঘোড়ার একটা ছুটে জঙ্গলের দিকে পালালো। আমি তাকে কত আটকাবার চেষ্টা করলাম, কিন্তু মালপত্র সব ফেলে দিয়ে সে ছুট লাগালো। সে কি রে? ওই ঘোড়া ছাড়া আমরা এত মাল নিয়ে ফিরবো কি করে বলতো? যা 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 যা, ওকে ধরে আন। ওকে আমি ধরবো কিভাবে? দেখছো না কি জোরে ছুটছে, ওকে বাগে আনাই যাচ্ছে না। কিন্তু ঘোড়া তো শুনেছি শান্ত প্রাণী, তাহলে এই ঘোড়াটা হঠাৎ এত ক্ষেপে গেল কেন? দাঁড়ান তো, আমি দেখছি। ভোলা দাদা, সাবধানে! ওকে জঙ্গলে যেতে দিস না ভোলা, তাহলে এই অন্ধকারেও হারিয়ে যাবে। চিন্তা করিস না নন্দী, আমি ওকে ধরে আনছি। না, এইভাবে ঘোড়ার পেছনে ছুটলে আমি ওকে কোনো দিনও ধরতে পারবো না। আমাকে অন্য কোনো ব্যবস্থা করতে হবে। সাবাস ভোলা, এতদিন আমরা শুধু তোমার নামই শুনেছিলাম, আজ দেখলাম সত্যি তুমি খুব সাহসী আর বুদ্ধিমান। জঙ্গলের পথ দিয়ে আসার সময় হয়তো ওর গলায় কাঁটা ফুটেছিল, আপনারা খেয়াল করেননি। সেই যন্ত্রণাতেই ও এমন করছিল। আমি আমাদের গ্রামের বিশেষ জড়িবুটি পাতা ডোলে লাগিয়ে দিয়েছি, আর কোনো চিন্তা নেই। আপনারা এখানেই আপনাদের তাঁবু ফেলে রাতটা কাটান। মহাদেব সহদেবরা একটু পরেই আপনাদের খাবার দিয়ে যাচ্ছে। পণ্ডিত মশাই, একটা কথা ছিল, বলুন না। এই বাক্সতে আমাদের সব টাকা পয়সা আছে। আপনি এই বাক্সটা আপনার ঘরে দেরাজে তুলে রাখুন, আমরা কাল যাওয়ার সময় নিয়ে যাব। আমাকে আবার এই সব দায়িত্ব কেন দিচ্ছেন? এসব টাকা পয়সার ব্যাপার।
আপনার হাতে এগুলো বেশ সুরক্ষিত থাকবে পণ্ডিত মশাই। আপনাকে দেখেই বোঝা যায় যে আপনাকে পূর্ণ বিশ্বাস ও ভরসা দুটোই করা যায়। কিন্তু তারপর যদি কিছু বিপদ হয়? আপনি চিন্তা করবেন না পণ্ডিত মশাই, একবার আমায় আওয়াজ দেবেন। ওনারা আপনাকে যে ভরসা আর বিশ্বাস করেছেন, আমরা তা ভাঙতে দেব না। বেশ, ভোলা যখন আশ্বস্ত করছে আর চিন্তা নেই। এই দস্যু সর্দার আর ওর দুই সাগরেদ গেল কোথায়? মামিককে সেই কখন পাঠালাম ওদের ধরে আনতে, এখনো বেটা এলো না। এই মামিকটাকে দিয়ে যদি একটাও কাজ হয়। আজ এত বড় একটা সুযোগ হাতে এসেছে ওই কৈলাসপুর আর ওই রাজ্যের রাজ্যবাসীদের অপদস্থ করার। এই সুযোগ আমি হেলায় হারাতে দেব না। গুরুদেব, এই যে মরকট, কখন গেছিস আর কখন এলি? দস্যু সর্দার আর তার লোকজনদের ধরে এনেছিস? হ্যাঁ প্রভু, আসলে ওনারা রাতের বেলায় কাজ করেন আর দিনের বেলায় ঘুমান তো, আর ওনাদের ঘুম ভাঙাতে একটু দেরি হলো। এত ঘুম যে ভাঙতে এত দেরি লাগলো? আজ্ঞে প্রভু, আমার গলার আওয়াজে যে ওনারা উঠলেন না, তারপর ঢোল ঘন্টা এসব বাজাতে ওনারা উঠলেন। তো তারা কোথায়? এনেছিস তাদের সঙ্গে নাকি শুধুই গাবজল দিচ্ছিস? না না প্রভু, এই তো ওনারা আমার সঙ্গেই এসেছেন। কই দস্যু সর্দার, তোমার লোকজনদের নিয়ে এসো। এই যে, তবে এতক্ষণে তোমরা এলে। আগে আমাদের ক্ষমা করে দেবেন বিমানী মহারাজ। আমরা আসলে কাল অনেক দূর যাত্রা করেছিলাম। ফিরতে ফিরতে এতটা ক্লান্ত হয়ে পড়েছিলাম যে গভীর ঘুমে চলে গিয়েছিলাম। বেশ করেছিলে। এবার আমার কথা মন দিয়ে শোনো। তোমাদের আমি কারণে অকারণে অনেক উপকার করেছি। লুকাবার জন্য আমার এই পাহাড় দিয়েছিলাম, সেসব কথা নিশ্চয়ই তোমরা ভুলে যাওনি। না না, সে কি বিমানী মহারাজ, এসব কথা কি আর এত সহজে ভুলে যাওয়া যায়? আপনি না থাকলে তো সেবারে বিজয়গড়ের রাজা আর তার সৈন্যরা আমাদের হাতির পায়ের তলায় পিষে মারতো। আমরা আপনার দাস সেদিনও ছিলাম, আজও আছি। তাহলে আজ তোমাদের এক বিশেষ কাজ করতে হবে আমার জন্য। বলুন কি কাজ? তোমাদের আজ রাতের বেলা কৈলাসপুর আক্রমণ করতে হবে। ব্যাস হয়ে গেল। খাচ্ছিল সর্দার ডাকাতি করে, কাল হলো তার পাগলা সাধুর দাস হয়ে। কি বললি বেটা মরা ছুচো, তীরপিণ্ডে খক্কস? কই, আমি তো কিছু বলিনি, আমি কেবল হিসেব করছিলাম। কি কি হিসেব করছিলি তুই? এতদিনে আপনি 333 জনকে ওই কৈলাসপুরে পাঠিয়েছেন, তারা সবাই ভেগে গেছে। এবার এই 3 জনও যাবে সেই খরচের খাতায়, তাহলে সব মিলিয়ে হবে 336 জন। আবার আমার সঙ্গে মস্করা? তোমরা তো এই না, শোনো দস্যু সর্দার, আজ রাতে তোমরা কৈলাসপুর আক্রমণ করবে। সেখানে কিছু পরদেশি ব্যবসায়ী এসে উঠেছে। তাদের কাছে প্রচুর মালপত্র, টাকা পয়সা আছে। তোমাদের সব লুট করতে হবে, সাথে লুট করতে হবে কৈলাসপুরের মানুষের ঘরবাড়ি। কিচ্ছু রেখে আসবে না। এ আর নতুন কি কাজ বিমানী মহারাজ? এ কাজ তো আমরা রোজই করি। না, শুধু তাই নয়, তোমরা যখন লুটপাট করবে তখন যদি ওই গ্রামের ভোলা তোমাদের বাধা দিতে আসে, তখন তোমাদের অন্ধকারের মধ্যে লুকিয়ে আঘাত করার যে বিদ্যা আছে তা ব্যবহার করে ভোলাকে মেরে ফেলবে, বুঝেছো? আর হ্যাঁ, ওইসব ব্যবসায়ীরা তাদের সব অর্থ তুলে রেখেছে ওই যজ্ঞেশ্বরের দেরাজে। সেখান থেকে সেগুলো হাতাতেও যেন ভুলো না। তাই হবে বিমানী মহারাজ, আপনি যখন বলেছেন আপনার কথা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। তাহলে আর দেরি না করে এক্ষুনি যাও। আমি তোমাদের এই মায়াজালের পাত্র দিয়ে দেখব। যাও। ভোলা, আজ তুই না পারবি নিজেকে রক্ষা করতে, আর না পারবি তোর প্রিয় কৈলাসপুর রাজ্যের সম্মান রক্ষা করতে। শোন তোরা, ওই যে তাঁবু খাটানো আছে ওখানে গিয়ে সব লুট কর। আমি যাচ্ছি ওই পণ্ডিত যজ্ঞেশ্বরের বাড়িতে।
ডাকাত ডাকাত আমাদের তাঁবুতে ডাকাত পড়েছে। তোদের কাছে যা মালপত্র আছে সব বার কর, নইলে আজ এক্ষুনি তোদের সবাইকে আমরা মেরে ফেলবো। আমাদের কাছে টাকা পয়সা কিছুই নেই, বিশ্বাস করো, দয়া করে আমাদের ছেড়ে দাও। কিছুতেই না, যা আছে তাই দে, তাড়াতাড়ি বার কর। এ কি, তুমি কে? আমার ঘরের এই অবস্থা করলে কেন? ওই বাক্স নিয়ে কোথায় যাচ্ছ? আমি দস্যু সর্দার। কি ভেবেছিলি রাজ্যে অন্য রাজ্যের ব্যবসায়ীদের ঠাঁই দিবি, তাদের সব পয়সা করি নিজের দেরাজে লুকিয়ে রাখবি, আর আমি টের পাবো না? না না, যেও না, না। কি আছো, বাঁচাও, গ্রামে ডাকাত পড়েছে। বাঁচাও, বাঁচাও, কে আছো? বাঁচাও, বাঁচাও। চল এখান থেকে, আমাদের এই গ্রাম লুট করা হয়ে গেছে। বাঁচাও, বাঁচাও, কে আছো? বাঁচাও। হায় 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 হায়, এ কি হলো? আমরা তো এই রাজ্য নিরাপদ ভেবেই এসেছিলাম, কিন্তু এই রাজ্যেই আমাদের সঙ্গে এত বড় অঘটন ঘটলো। আমাদের সারা বছরের কেনা বেচার টাকা ওই কাঠের বাক্সে ছিল, তাও নিয়ে চলে গেল। মালপত্র সব লুট করে গেল। এখন আমরা সারা বছর চলবো কিভাবে? ভোলা, তুই কিছু কর বাবা। এই মানুষগুলোর এত বড় ক্ষতি যদি হয়ে যায়, তাহলে যে আমাদের রাজ্যের বদনাম হবে। আপনি কিচ্ছু চিন্তা করবেন না পণ্ডিত মশাই, আমি এক্ষুনি দেখছি। দাঁড়া ভোলা, তুই একা নয়, আমরাও যাব। আয় তবে, আর এক মুহূর্ত দেরি করা যাবে না, চল। আমার মনে হয় আমাদের পেছনে যে বাচ্চাগুলো ছুটে আসছে তাদের মধ্যে কেউ ভোলা হবে। এবার আমাদের আসল খেলা শুরু করতে হবে। তোরা সবাই অন্ধকারে হারিয়ে যা। এ কি, দুষ্টু গেল কোথায়? এদিকেই তো এলো, তাহলে তারা হঠাৎ উধাও হয়ে গেল কি করে? আমার মনে হয় বলে দাদা, ওরা ওই অন্ধকারের সুযোগ নিয়ে গা ঢাকা দিয়েছে। ঠিকই বলেছিস বকুল, আমাদের ওদেরকে খুঁজে বার করতেই হবে। আমার কিন্তু ভয় করছে, ওদের যদি চোখে দেখতেই না পাই, খুঁজবো কি করে? ঠিক পাবো শিবু, ভোলানাথের ওপর ভরসা রাখ। চল এগিয়ে যাই। ভোলা, এখন কি হবে? চলো বলে দাদা, আমরা গ্রামে ফিরে গিয়ে ভাবি কি করা যায়। না, গ্রামে আমি খালি হাতে কিছুতেই ফিরবো না। আমি লুট করা সব জিনিস উদ্ধার করে এই দস্যুদের নিয়ে তবেই ফিরবো। কিন্তু তুই এখন লড়াই করবি কি করে? পায়ে তোর যা লেগেছে, তুই তো উঠতেই পারছিস না। সত্যি তো, আমি নিজের পায়ে উঠতেই পারছি না। তাহলে হে ভোলানাথ, পথ দেখাও।
এবার তোদের বাকি বিচার করবে আমাদের গ্রামের অতিথিরা। না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমি জানতাম প্রভু, এই ভোলা প্রতিবারের মতো এবারেও আপনার পরিকল্পনায় জল ঢেলেই ছাড়বে, আর হলো তাই। চুপ কর বেল্লেক, বেটা বেয়াদব খোকস, আজ তোর নিস্তার নেই। এত বড় স্পর্ধা, আমার সামনে দাঁড়িয়ে ওই ভোলার জয়গান গায়। আমি থাকতে কাজ আমি কিছুতেই হতে দেব না। আমি এত সহজে ভোলাকে কিছুতেই ছাড়ব না। আজ আমার জাদু বিফল হয়েছে ঠিকই, কিন্তু এর পরেও অনেক জাদু আছে আমার কাছে।